নমস্কার, রেজ অব লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প আধার, লেখক ময়ূক চৌধুরী। গল্প পাঠে আমি সুদীপ্ত। রাত খুব বেশি হয়নি, কিন্তু লোডশেডিংয়ে কল্যাণে গলিটা ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারের মধ্যেই অস্পষ্টভাবে দেখা যায় একটা গলি রিকশার সামনে একটি তরুণীকে ঘিরে দাঁড়িয়ে আছে তিনটি মানুষ। চাপা গলায় বাদানুবাদ, নারী কণ্ঠের করুণ মিনতি আর পুরুষের কর্কশ কণ্ঠ ভেসে আসে পথ চলতি পথিকের কানে। কলকাতা শহরের বুদ্ধিমান মানুষ এরকম দৃশ্য দেখেও না দেখার ভান করে সরে পড়ে। কিন্তু যে যুবকটি গলিপথে হেঁটে আসছিল সে হয় নিতান্ত নির্বোধ, আর নয়তো এই শহরে সে নবাগত। বর্তমান কলকাতার পরিস্থিতি সম্পর্কে সে আদৌ অবহিত নয়। অতএব একটি লোক যখন তরুণীর হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়েছে এবং তার পাশের লোকটি মেয়েটির করুণ প্রতিবাদ অগ্রাহ্য করে হাতঘড়িটা নেওয়ার উদ্দেশ্যে তার হাত চেপে ধরেছে, ঠিক সেই সময় পথিকটি পাশ কাটিয়ে বুদ্ধিমানের মতো সরে না গিয়ে এগিয়ে এসে অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ করল, আপনার ঘড়ি দরকার থাকলে কিনে নেবেন, দোকানে অনেক ঘড়ি পাওয়া যায়, দয়া করে ওর হাতটা ছেড়ে দিন। গুন্ডাটা চমকে উঠল, কিন্তু অনুরোধ রাখল। মেয়েটির হাত ছেড়ে সে পিছিয়ে এলো। সঙ্গে সঙ্গে তার ডান হাতে একটি ধারালো ছোরা অন্ধকারেও চকচক করে উঠল। ছোরাটা উঁচিয়ে ধরে সে কর্কশ স্বরে বলল, তোমাকে দালালি করতে কে ডেকেছে? সোজা চলে যাও এখান থেকে। পাশে দাঁড়ানো দুই স্যাঙাত জামার নিচে হাত দিল, বোধহয় লুকোনো অস্ত্র বার করার জন্য। কিন্তু তারা অস্ত্র বার করার আগেই ঘটল এক অভাবিত কাণ্ড। পথিকের ডান হাত বিদ্যুৎ বেগে ছুরিকাধারীর মুখের উপর ছোবল মারল। সঙ্গে সঙ্গে আর্তনাদ করে লোকটা ছিটকে পড়ল রাস্তার উপর। তার দুই সঙ্গী সবিস্ময়ে দেখল তাদের দোস্ত দুই হাতে মুখ চেপে ধরে ছটফট করছে। বলাই বাহুল্য, হাতের ছুরিটা আগেই হস্তচ্যুত হয়ে পড়ে গিয়েছিল মাটির উপর। বিস্ময়ের চমক কাটার আগেই পথিক আবার আক্রমণ করল। যে গুন্ডাটা মেয়েটির ব্যাগ ছিনিয়ে নিয়েছিল এবারে শিকার হলো সে। দুজনের মাঝখানে প্রায় 5-6 হাত রাস্তা পথিক পেরিয়ে গেল চোখের নিমেষে। পরক্ষণে কি ঘটল ঠিক বোঝা গেল না, শুধু দেখা গেল ব্যাগ হাতে গুন্ডাটা 3-4 হাত দূরে ছিটকে পড়ে একেবারে স্থির হয়ে গেল। লোকটা আর্তনাদ করারও সময় পায়নি। পথিক এইবার ঘুরে দাঁড়ালো তৃতীয় ব্যক্তির দিকে। ছুরি ছোড়া দেখলে আমার মাথা গরম হয়ে যায়, বুঝেছ? এবার সোজা কেটে পড়ো এখান থেকে, না হলে তোমার অবস্থাও হবে তোমার বন্ধুদের মতো। লোকটা ইতস্তত করছিল, কিন্তু পথিক তার দিকে এগিয়ে আসার উপক্রম করতেই সে তৎক্ষণাৎ দুজনের সান্নিধ্য ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করল। চোখের পলকে পিছন ফিরে এক দৌড়ে সে অদৃশ্য হয়ে গেল অকুস্থল থেকে। ধরাশায়ী দুই বন্ধুর দিকে একবারও দৃষ্টিপাত করল না। মাটিতে পড়ে থাকা ব্যাগটা কুড়িয়ে নিয়ে পথিক মেয়েটির হাতে দিল, এবার চলুন এখান থেকে সরে পড়া যাক। মেয়েটি এদিক ওদিক দৃষ্টি নিক্ষেপ করল রিকশাওয়ালার উদ্দেশ্যে, কিন্তু তার দেখা পাওয়া গেল না। লোকটা গোলমালের সূত্রপাত দেখে আগেই সরে পড়েছে নিঃশব্দে। মেয়েটির মনের ভাব বুঝে পথিক বলল, রিকশা রাকশা করে লাভ নেই, আপনি কোথায় যাবেন? কম্পিত স্বরে উত্তর এলো, দেবেন্দ্র মল্লিক রোড। ইয়াস, তাহলে তো কাছেই, চলুন আমিও ওদিকেই যাব। সামনে সাদা একতলা বাড়িটার সামনে দাঁড়িয়ে তরুণী বলল, এটাই আমার বাড়ি। এই বাড়ি? পথিকের কণ্ঠস্বরে বিস্ময়ের আভাস পেয়ে তরুণী ফিরে তাকালো। হ্যাঁ, এই বাড়ি। কিন্তু আপনি যেন চমকে গেলেন মনে হচ্ছে। না, চমকায়নি তো। পথিক এবার সহজভাবেই বলল, চমকানোর কি আছে? তরুণী মনে হলো তার সঙ্গী যেন কিছু গোপন করতে চাইছে, কিন্তু এই বাড়িটাই তার বাসস্থান জেনে বিস্মিত হওয়ার কি আছে তা ভেবে পেল না। সে আর কোনো কথা না বলে দরজায় কড়া নাড়ল। পথিক বলল, এবার তো আপনি নিরাপদ, আমি এখন যেতে পারি? সে কি? তরুণী মৃদু হাসল, মায়ের সঙ্গে দেখা করবেন না? পথে আস্তে আস্তেই মেয়েটির তার সংক্ষিপ্ত পরিচয় দিয়েছে। বাবার মৃত্যুর পর সে মায়ের সঙ্গে রয়েছে। বিএ পাশ করে ভাগ্যক্রমে একটি বিদ্যালয়ে সে শিক্ষিকার কাজ পেয়ে যায়। তারপর সময়ে কয়েকটি ছাত্রীকে পড়ায়। তার উপার্জিত অর্থেই মা আর মেয়ের অন্নবস্ত্রেরও সংস্থান হয়। বাবা এই বাড়িটি ছাড়া আর কিছুই রেখে যেতে পারেননি। সাধারণত রাত 8টার মধ্যেই সে বাড়িতে এসে পড়ে, কিন্তু আজ এক ছাত্রীর বাড়িতে দেরি হয়ে গেছে। পথে এই বিপত্তি।
অবশ্যই নিজের থেকে এত কথা বলতে চায়নি মেয়েটি, কিন্তু পথিক যখন রাত বিরেতে একা ঘুরে বেড়ানোর জন্য তাকে মৃদু তিরস্কার করল এবং নারী স্বাধীনতার প্রত্যক্ষ পরিণাম দেখিয়ে আধুনিকাদের কটাক্ষ করে মন্তব্য প্রকাশ করল, তখন আর চুপ করে থাকা সম্ভব হলো না। মেয়েটি তার সংক্ষিপ্ত পরিচয় দিলেও পথিক নিজের সম্পর্কে কিছুই বলেনি। এদিকে সে কোথায় এসেছে জানতে যাওয়ায় পথিক যেন বিব্রত বোধ করছে। তারপর বলেছে তার এক বন্ধুর এক পরিচিত ব্যক্তির সন্ধানেই সেদিকে এসেছিল। রাস্তার নাম তার মনে আছে, কিন্তু যে কাগজে উক্ত ভদ্রলোকের নাম ঠিকানা লেখা ছিল সেটা সে হারিয়ে ফেলেছে। শুধু রাস্তার নাম দেখে কলকাতা শহরে কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যে অতিশয় দুরূহ। মেয়েটির এই মন্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত হয়ে সে বলেছে পথে বেরোনোর সময়ও কাগজটা তার সঙ্গে ছিল, কিন্তু এখন সে কাগজটা পাচ্ছে না। হয়তো মারামারির সময় কাগজটা রাস্তায় পড়ে গেছে। ব্যাপারটা একেবারে অসম্ভব নয়, কিন্তু মনে হলো পথিক সত্যি কথা বলছে না। তবু যে লোক তার অর্থ ও সম্মান বাঁচিয়েছে তাকে আর জেরা করেনি সীমা। সীমা সীমা চৌধুরী পথে আস্তে আস্তে নাম জানিয়েছে সীমা পথিক বন্ধুকে। পথিকের নামটাও সে জেনেছে এর মধ্যে। নিতান্ত সৌজন্যের খাতিরেই অঞ্জন ঘোষ তার নাম জানিয়েছে সঙ্গিনীকে, কিন্তু তার বাসস্থান সম্পর্কে প্রশ্ন করতেই বিব্রত বোধ করেছে। আমতা আমতা করে অঞ্জন জানিয়েছে কর্মস্থল দিল্লি থেকে পার্ক সার্কাসে এক বন্ধুর বাড়িতে সে 2 দিন হলো এসেছে, তবে ঠিকানাটা তার মনে নেই। তার গন্তব্যস্থল এবং বর্তমান বাসস্থান সম্পর্কে স্মরণশক্তির নিদারুণ দুর্বলতা খুব স্বাভাবিক মনে হয়নি সীমার কাছে। শোনা যায় ভাবুক প্রকৃতির কবি কিংবা শিল্পীরা দারুণ আপন ভোলা হয়, কিন্তু অঞ্জন ঘোষ মানুষটাকে কবি বা শিল্পী বলে ভাবতেই পারে না সীমা। দিল্লিতে সে কি কাজ করে এই প্রশ্নটাও সীমার মনে এসেছিল, কিন্তু যে লোক নিজের সম্পর্কে স্পষ্ট করে কিছু বলতেই চায় না তাকে আর প্রশ্ন করার প্রবৃত্তি হয়নি সীমার। কিন্তু নিজের সম্পর্কে কিছু বলতে যতই অনীহা থাক, সীমার সম্বন্ধে অঞ্জন ঘোষের আগ্রহের অভাব ছিল না। বিশেষ করে সীমার বাবা মহাদেব চৌধুরীর নামটা শোনার পর থেকেই সীমার বিষয়ে তার কৌতূহল যেন হঠাৎ অত্যন্ত তীব্র হয়ে উঠেছে। সত্যি কথা বলতে কি, সীমার পিতৃনাম শোনার আগে পর্যন্ত অঞ্জন ঘোষের আচরণে একটা নির্লিপ্ত সৌজন্যবোধ ছাড়া বিশেষ মনোযোগের আভাস দেখা যায়নি। কিন্তু মহাদেব চৌধুরী নামটা শোনা মাত্র তার চমকটা সীমার চোখে পড়েছে এবং তারপর থেকেই অঞ্জন ঘোষ যেন সীমার অস্তিত্ব সম্পর্কে বড় বেশি রকম সচেতন হয়ে উঠেছে। অঞ্জন ঘোষ মানুষটাকে কেমন যেন গোলমেলে মনে হয়েছে সীমার, কিন্তু যে মানুষটা তাকে এইমাত্র বিপদ থেকে উদ্ধার করেছে তাকে বাড়ির দরজা থেকে বিদায় দেওয়ার কথা ভাবাই যায় না। অতএব ভিতরে আমন্ত্রণ জানিয়েছে সীমা। শুধু কৃতজ্ঞতা বোধ নয়, মানুষটাকে এর মধ্যেই তার ভালো লেগে গেছে। অঞ্জন ঘোষ খুব লম্বা চওড়া নয়, দৈর্ঘ্যের প্রস্থে নিতান্তই সাধারণ। তার মতো একটি মানুষ কয়েক মুহূর্তের মধ্যে যেভাবে সশস্ত্র গুন্ডাদের কাবু করল তা চোখে না দেখে বিশ্বাস করা যায় না। তার বিস্ময়কর কীর্তি আর সংযত ভদ্র ব্যবহার সীমাকে আকৃষ্ট করেছিল। তার উপর কৃতজ্ঞতা বোধ তো ছিলই। অঞ্জন মুখে বিদায় চাইলেও এখনই বোধহয় সীমার সান্নিধ্য ত্যাগ করতে ইচ্ছুক ছিল না। তাই সীমা যখন মায়ের সঙ্গে দেখা করে যেতে বলল, সে মৃদু হেসে চুপ করে রইল। মনে হয় এই ধরনের অনুরোধই আশা করছিল সে। দরজায় কড়া ধরে আবার নাড়াতে যাচ্ছিল সীমা, কিন্তু তার আগেই দরজা খুলে গেল। খোলা দরজার উপর এসে দাঁড়ালো একটি নারীমূর্তি। অঞ্জন বুঝল ইনি সীমার মা। মহিলাটির হাতে বা গলায় অলঙ্কারের চিহ্নমাত্র ছিল না। কালো পাড়ের সাদা বাড়িটাও নিতান্ত সাধারণ, তবু অস্পষ্ট আলো আধারির মধ্যেও তার মুখশ্রীতে আভিজাত্যের স্বাক্ষর দেখতে পেয়েছিল অঞ্জন। হঠাৎ লোডশেডিংয়ের অভিশাপযুক্ত হয়ে সারা এলাকাটা আলোয় ঝলমল করে উঠল। মুক্তদ্বার পথে এক ঝলক আলো এসে পড়ল অঞ্জনের গায়ের উপর। মাকে কিছু বলতে যাচ্ছিল সীমা, কিন্তু তার আগেই তিনি হুঙ্কার দিয়ে উঠলেন, এ কি ব্যাপার? মায়ের দৃষ্টি অনুসরণ করে সঙ্গীর দিকে দৃষ্টিপাত করেই চমকে উঠল সীমা। রক্ত! আপনার জামাটা যে রক্ত বুঝে গেছে। হ্যাঁ, অঞ্জনের হালকা ধূসর সোয়েটার, বুকের কাছে লাল রক্তের ছাপ হঠাৎ আলোয় ঝলকানিতে স্পষ্ট হয়ে উঠেছে। দ্রুত এগিয়ে সে দরজা চৌখাটে পা রেখে সে বলল, চলুন ভিতরে চলুন। মহিলা সামনে এসে তাদের একটা ঘরের মধ্যে নিয়ে এলেন। সোফার দিকে আঙ্গুলি নির্দেশ করে সীমা বলল, অঞ্জনবাবু বসুন। তারপর মায়ের দিকে ফিরল। মা, আমি পথে গুন্ডার খপ্পরে পড়েছিলাম, উনি আমায় উদ্ধার করেছেন। ওর নাম অঞ্জন ঘোষ। আর অঞ্জনবাবু বুঝতেই পাচ্ছেন ইনি আবার মা। অঞ্জনের দিকে অনুযোগপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে সীমা বলল, অন্ধকারে বুঝতে পারিনি, বুকে ছুরির খোঁচা লেগেছে। কথাটা একবার বলবেন তো? দরজা থেকেই তো বিদায় নিচ্ছিলেন।
আমরা কি এতই অকৃতজ্ঞ আর স্বার্থপর যে ওষুধ বিশুদ্ধ না লাগিয়েই আপনাকে দরজা থেকে বিদায় করে দেব? কুণ্ঠিতভাবে হেসে অঞ্জন বলল, না তা নয়, ছুরির খোঁচা লাগেনি, ওটা গুন্ডাদের গায়ের রক্ত। বাজে কথা, সীমা উত্তেজিত স্বরে বলে উঠল। অঞ্জনবাবু, লোকটাকে আপনি লোহার রড কিংবা ছুরি দিয়ে মারেননি, হাতেই মেরেছেন। অতটা রক্ত ছিটকে আপনার গায়ে লেগেছে বলতে চান? জামা খুলুন, আমি দেখব। হ্যাঁ, জামাটা খুলে গেল, সীমার মা বললেন। আমিও একবার দেখতে চাই, বিপদের সময় সংকোচ করতে নেই। আমতা আমতা করে অঞ্জন বলল, কিন্তু বিপদ তো হয়নি। সেটা আমি বুঝবো। সীমার মা এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলেন। তুমি বললাম বলে কিছু মনে করো না বাবা, তুমি আমার ছেলের মতো। নিশ্চয় নিশ্চয়, তুমি বলবেন বই কি। দ্বিধাগ্রস্তভাবে মায়ের মুখের দিকে তাকিয়ে অঞ্জন বলল, কিন্তু জামাটা কি খুলতেই হবে? মৃদু হেসে মা বললেন, হ্যাঁ। নিতান্ত অনিচ্ছার সঙ্গেই সোয়েটার এবং শার্ট খুলে ফেলল অঞ্জন। তাতেও নিষ্কৃতি নেই। অতএব গেঞ্জিটাও খুলতে হলো। না, কোথাও আঘাতের দাগ বা রক্ত দেখা যাচ্ছে না। সত্যি কথাই বলেছে অঞ্জন। কিন্তু অঞ্জনের নিরাবরণ উদ্ধঙ্গের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেল সীমা। দৃঢ় পেশিবদ্ধ দেহ, বুকে পেটে কাঁধে কোথাও মেয়েদের অস্তিত্ব নেই। শুধু দেখা যায় ঢেউ খেলানো মাংসপেশির বিস্তার। একেই বোধহয় বলে বর্ণচোরা আম। এতক্ষণে সীমা বুঝল একটু আগে যে ভেলকিটা দেখিয়েছে অঞ্জন, তার উৎস কোথায়। কিন্তু শুধু পেশির সৌষ্ঠব নয়, আরেকটি বস্তু সীমার দৃষ্টি আকর্ষণ করল। বুকের নিচে পাঁজরের কাছে 3টি সমান্তরাল দীর্ঘ ও গভীর ক্ষতচিহ্ন রয়েছে অঞ্জনের দেহে। মনে হয় ত্রিশূলের মতো কোনো ধারালো অস্ত্র দিয়ে কেউ পাঁজরের উপর ওই ক্ষতচিহ্ন 3টিকে এঁকে দিয়েছে। সীমা বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল, কি ভীষণ! এমনভাবে কেটে গিয়েছিল কি করে? অত্যন্ত বিব্রত করে অঞ্জন বলল, ও কিছু নয়, অনেকদিন আগে একটা বন বেড়াল আছড়ে দিয়েছিল। বন বেড়াল? সীমা দুই চোখে বিশ্বাস ও অবিশ্বাস। বন বেড়াল এমন সাংঘাতিকভাবে আছড়ে দিল? তা বন বেড়ালটার কবলে পড়লেন কি করে? খুব মনে মনে ঘুরতেন বুঝি? তা এক সময় ঘুরেছি বই কি। অঞ্জনের মুখ কাছুমাছু। কিন্তু বন বেড়াল কি হঠাৎ মানুষকে তেড়ে এসে আছড়ে দেয়? সীমার ভ্রুতে কুঞ্চন রেখা। আর বন বেড়ালের নখে এমন সাংঘাতিক ক্ষত হয়? হয় হয়, মস্ত বড় বন বেড়াল যে। তাড়াতাড়ি গেঞ্জিটা তুলে নেয় সে, কিন্তু গায়ে দেবার আগেই বাধা পড়ল। তোমার বাঁ হাতের উপর এই লাল জরুলটা ভারী অদ্ভুত। সীমার মা এতক্ষণ কোনো কথা বলেননি। ক্ষতচিহ্নের পরিবর্তে অঞ্জনের বাহুর উপর লাল চিহ্নটাই যেন তাকে বেশি আকৃষ্ট করেছে। এটা কি জন্ম থেকেই রয়েছে? বলতে বলতেই বাহুর উপর জরুল চিহ্নটায় হাত রাখলেন তিনি। তাই তো শুনেছি, চটপট জামা পরে ফেলে অঞ্জন। আমি একজনকে জানতাম। অঞ্জনের চোখের দিকে স্থির দৃষ্টিতে চাইলেন সীমার মা। তার বাঁ হাতের উপর দিকে ঠিক এই রকম অর্ধচন্দ্রের মতো লাল জরুল ছিল। ঠিক এই রকম। হতে পারে। অঞ্জন অন্যদিকে তাকিয়ে বলল, দুটো মানুষের মধ্যে সাদৃশ্য থাকা অসম্ভব নয়। আপনি দয়া করে আমার সোয়েটারটা একটা কাগজে মুড়ে আমাকে দিতে পারেন? অঞ্জন সীমাকে উদ্দেশ্য করে বলল। বুঝতেই পারছেন, রক্তমাখা সোয়েটার নিয়ে রাস্তায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। সোয়েটারটা নিয়ে পাশের ঘরের দিকে পা বাড়াল সীমা। আর একটু চা খেয়েও যাবেন। অঞ্জন উত্তর দিল না। তার স্থির দৃষ্টি নিবদ্ধ রয়েছে দেয়ালের উপর একটি বাঁধানো ফটোগ্রাফের দিকে। সে ধীরে ধীরে এগিয়ে গেল। খুব কাছ থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখতে লাগলো আলোকচিত্রের মানুষটিকে। হাসি খুশি এক যুবক, প্রসন্ন দৃষ্টি, সুপুরুষ। সীমার মা মৃদু স্বরে বললেন, সীমার বাবা। মহাদেব চৌধুরীর অল্প বয়সের ছবি। নিতান্ত অল্প বয়সের নয়, ওকে দেখলে বয়স বোঝা যেত না। একটা ছোট পাত্রের উপর চায়ের কাপ আর ডিম ভাজা নিয়ে প্রবেশ করল সীমা। বিশেষ কিছু করতে পারিনি, শুধু অমলেট আর চা। অমলেটের প্লেট টেনে নিয়ে অঞ্জন বলল, শুধু চা হলেই চলতো, আর কিছু দরকার ছিল না। আপনি বরং সোয়েটারটা চটপট কাগজে মুড়ে নিয়ে আসুন। এখনই আনছি, বলে সীমা আবার অন্তঃপুরে অদৃশ্য হলো। অমলেট শেষ করে সামনে ছোট টেবিলটার উপর থেকে চায়ের পেয়ালা তুলে নিল অঞ্জন। সীমার মায়ের দিকে চোখ না তুলেও সে অনুভব করছিল তার দুই চোখের দৃষ্টি তার উপর স্থির হয়ে আছে। অবশেষে এই অস্বস্তিকর স্তব্ধতা ভঙ্গ করবার জন্য অঞ্জনই বলে উঠল, বাড়িটায় শুধু আপনারা দুজন মহিলা থাকেন, ভয় করে না? প্রশ্নের উত্তর না দিয়েই তাকে হঠাৎ প্রশ্ন করলেন উদ্দিষ্ট মহিলা, তোমার বাবার নাম কি? অপ্রত্যাশিত প্রশ্ন এবং অপ্রাসঙ্গিক। অঞ্জন চমকে বিষম খেল। পেহালা থেকে চা ছিটকে পড়ল।
সীমা যখন ঘরে ঢুকল, অঞ্জন তখন বিষম কাশছে। হাতের প্যাকেট টেবিলের উপর রেখে সীমা বলল, এই রইল আপনার সোয়েটার। কিন্তু এমন কাশছেন কেন? বিষম লেগেছে মনে হচ্ছে। কোনো রকমে কাশির ধাক্কা সামলে অঞ্জন বলল, হ্যাঁ, হঠাৎ বিষম খেয়েছি। তারপরই কবজি ঘুরিয়ে হাত ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠল। ওহ, 10টা বাজে। টেবিলের উপর থেকে সোয়েটারের প্যাকেট তুলে নিয়ে অঞ্জন বলল, এবার আমি চলি। উদ্বিগ্ন স্বরে সীমা বলল, হ্যাঁ, বেশি রাত করা উচিত হবে না। শয়তানগুলোর খপ্পরে পড়তে পারেন। যে রাস্তা দিয়ে এসেছেন ওই পথে ফিরবেন না। আমাদের বাড়ির সামনের রাস্তা ধরে এগিয়ে গেলেই জানি ডান দিকে বড় রাস্তা পাবো। অঞ্জন বলল, তবে গুন্ডাদের ভয় করি না। আজ রাতে অন্তত ওরা আমার সামনে আসতে সাহস পাবে না। তবু সাবধানের মার নেই, মারেরও সাবধান নেই। যাদের মুখোমুখি দাঁড়িয়ে প্রায় প্রতি রাত্রেই আমাকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষতে হয়, তাদের তুলনায় এই গুন্ডারা নিতান্তই শিশু। বলতে বলতেই অঞ্জনের মুখে এক অদ্ভুত হাসির রেখা ফুটল। লোক দুটোর অবস্থা কি হয়েছে জানেন? একজনের নাকের হাড় টুকরো টুকরো হয়ে গেছে, কোনো ডাক্তার ওই হাড় জোড়া লাগাতে পারবে না। আরেকজন সারা জীবন বুকের ব্যথায় কষ্ট পাবে, কোনো ডাক্তারই ওই ব্যথা সারিয়ে দিতে পারবে না। হয়তো, একটু হেসে অঞ্জন আবার বলল, হয়তো ওই বুকের ব্যথা তার আয়ুকেও কিছুটা কমিয়ে দিতে পারে। সেজন্য আমার দুঃখ নেই। দুনিয়া থেকে একটা পাপ তাড়াতাড়ি বিদায় নিলে সমাজের ভালো ছাড়া মন্দ হবে না। আপনি সাংঘাতিক মানুষ তো, সীমা বলে উঠল। আপনাকে দেখলে কিছু বোঝাই যায় না যে আপনি এমন ভীষণভাবে মারামারি করতে পারেন, কিন্তু প্রতি রাত্রে মৃত্যুর সঙ্গে পাল্লা খুঁজতে হয়। বললেন কেন? আপনার এই কথার অর্থও কিছু বুঝতে পারলাম না। কি করেন আপনি? সব কথা কি চটপট বোঝা যায়? আস্তে আস্তে অঞ্জন বলল, আপনার মাকে দেখলে কি বোঝা যায় যে আপনার মতো একটি মেয়ের উনি মা হয়েছেন? অপরিচিত মানুষ আপনাদের দেখলে ওকে আপনার দিদি বলেই ভাববে, মা বলে কখনোই ভাবতে পারবে না। সীমার মা যেন একটু লজ্জিত হলেন, কিন্তু সীমা বলে উঠল, কথাটা ঠিক। ছোটবেলা থেকেই মা নাকি অসাধারণ সুন্দরী, তাই তো দাদু নাম লিখেছিলেন শ্রীময়ী। আপনার মা সার্থকনামা মহিলা, বয়স তার সৌন্দর্যে এখনো হাত ছোঁয়াতে পারেনি। অঞ্জন বলল, তারপর সীমার দিকে তাকিয়ে ভাসল, আপনার মায়ের থেকেই এমন চেহারা পেয়েছেন আপনি। কি যে বলেন? সীমা হাসল, মায়ের সঙ্গে আমার তুলনাই চলে না। খুব হয়েছে। কপট ক্রোধে মেয়েকে ভৎসনা করলেন শ্রীময়ী, আর মায়ের রূপ বর্ণনা করতে হবে না। তারপর হঠাৎ অঞ্জনের দিকে ফিরে বললেন, কথায় কথায় রাত হয়ে গেল, আর তোমায় আটকাবো না। কিন্তু কাজল, তোমার বাবার নামটা তো বললে না। বাবার নাম? বাবার নাম? কিন্তু আমার নাম তো কাজল নয়। বিস্মিত কণ্ঠে অঞ্জন বলল, আপনি আমায় কাজল বলে ডাকলেন কেন? শুদ্ধ ভাষায় যাকে অঞ্জন বলে, চলতি ভাষায় তাকেই তো কাজল বলে, তাই নয় কি? শ্রীময়ী হাসলেন, কিন্তু তার চোখের দৃষ্টি প্রখর হয়ে উঠল। আসল কথাটা চাপা পড়ে আছে। বাবার নামটা বলতে কি তোমার আপত্তি আছে? না না, আপত্তি থাকবে কেন? শ্রীময়ী চোখ থেকে চোখ সরিয়ে নিল অঞ্জন, মুখ নিচু করে বলল, বাবার নাম বিশ্বনাথ ঘোষ। কয়েকটি নীরব মুহূর্ত। সীমার মনে হলো তার অলক্ষ্যে কি যেন একটা ব্যাপার ঘটে গেল। স্তব্ধতা ভঙ্গ করল অঞ্জন। অনেক দেরি হয়ে গেল, অনুমতি করুন, আজ আমি যাই। শ্রীময়ী কিছু বলার আগেই সীমা বলে উঠল, যাই বলতে নাই, বলুন আসি। কিন্তু আবার কবে আসবেন বলে যান। হ্যাঁ, তা আসবো, সুযোগ পেলেই আসবো। স্খলিত স্বরে অঞ্জন বলল, তবে কবে আসতে পারবো বলতে পারি না। ছুটির দিনে আসলে ভালো হয়, মানে শনি রবিবার। অন্যান্য দিন স্কুল থাকে, বিকেলে ছাত্রী পড়িয়ে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। রাতে এলে তো বেশিক্ষণ থাকতে পারবেন না। আমি আসছে রবিবার সকালে আপনাকে আশা করব। অঞ্জন উত্তর দেওয়ার আগেই শ্রীময়ী বলে উঠলেন, তোমার যখন খুশি চলে এসো। সীমা না থাকলেও আমাকে সারাদিনই তুমি বাড়িতে পাবে। আসবে তো কাজল? আসবো। অঞ্জন হেসে ফেলল, কিন্তু আপনি কি আমায় কাজল বলেই ডাকবেন নাকি? শ্রীময়ীও হাসলেন, যদি তোমার আপত্তি না থাকে। অঞ্জন এইবার তীক্ষ্ণ দৃষ্টিতে শ্রীময়ীর দিকে তাকালো। চোখে চোখ পড়ল। শ্রীময়ী চোখ ফিরিয়ে নিলেন না। অস্ফুট স্বরে কি যেন বলল অঞ্জন। তারপরই হঠাৎ নিচু হয়ে শ্রীময়ীর পা ছুঁয়ে প্রণাম করে খোলা দরজা দিয়ে বাইরের অন্ধকার রাস্তায় মিলিয়ে গেল। এমন আকস্মিক প্রস্থান শ্রীময়ী ও সীমার কল্পনার বাইরে। দুজনেই কেমন যেন হকচকিয়ে গেলেন। বিস্ময়ের ধাক্কাটা মেয়ের আগে মাই প্রথম সামলে নিলেন। দরজার সামনে দ্রুতপদে এগিয়ে এসে বাইরে দৃষ্টিপাত করলেন শ্রীময়ী। দূরে মোড়ের মাথায় বড় রাস্তার দিকে অঞ্জনের দেহটা অন্তর্ধান করার আগে কয়েক মুহূর্তের জন্য তার দৃষ্টিগোচর হলো।
হঠাৎ মেয়ের ডাকে সঙ্গীত ফিরে পেলেন শ্রীময়ী। মা, ওখানে কি দেখছো? এদিকে দেখো, অঞ্জনবাবু তার মানিব্যাগটা ফেলে গেছেন। শ্রীময়ী ফিরে দেখলেন মেয়ে একটা মানিব্যাগ নিয়ে নাড়াচাড়া করছে। কয়েক মুহূর্ত পরেই আবার চেঁচিয়ে উঠল সীমা, উনি পাস, এত টাকা! উনি তো ব্যবসায়ী নন, শুনেছি দিল্লির এক সওদাগরি অফিসে চাকরি করেন। এত টাকা নিয়ে উনি ঘোরাঘুরি করেন কেন? ব্যাগ খুলে এক তারা নোট বার করল সীমা। গুনে দেখল পাক্কা 1200 টাকা রয়েছে। টাকাগুলো সন্তর্পণে ব্যাগের মধ্যে রাখতে রাখতে সে বলল, দেখি ভিতরে যদি ঠিকানা লেখার কার্ড পাওয়া যায়। পাওয়া গেল, তবে ঠিকানা লেখা কার্ড নয় বা কাগজ নয়, একটি ছোট্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ। 14 কি 15 বছরের একটি কিশোরের প্রতিচ্ছবি, সময়ের প্রলেপে ঈষৎ বিবর্ণ। দেখতে দেখতে সীমা বলে উঠল, ভারী সুন্দর, তাই না মা? সত্যিই সুন্দর। এক মাথা কুকড়া চুলে ঘেরা মুখখানা মুহূর্তেই দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। ছবিখানা দেখতে দেখতে হঠাৎ শ্রীময়ীর 2 চোখ প্রখর হয়ে উঠল। মেয়ের হাত থেকে টেনে নিয়ে তিনি সেটিকে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলেন। তুমি যে ফটো দেখতে দেখতে ধ্যানমগ্ন হয়ে গেলে মা। সীমা এসে উঠল, দাও, ওটা ব্যাগের ভেতরেই রেখে দিই। সীমার প্রসারিত হাত ঠেলে দিয়ে শ্রীময়ী বললেন, এটা আমার কাছেই থাক। মেয়ের হাত থেকে মানিব্যাগটাও টেনে নিলেন তিনি। এটা আমার কাছে রইল। সংসারের নানা প্রয়োজন রয়েছে, আসছে মাসে তো 2টো টিউশনই থাকছে না, টাকাটা হয়তো দরকার হবে। তুমি বলছো কি? সীমা ক্রুদ্ধ স্বরে বলে উঠল। অঞ্জনবাবু যখন ফিরে এসে ব্যাগের কথা জিজ্ঞেস করবেন, কি বলবো? বলবো পাইনি? ছি ছি, তোমারও কি হয়েছে বলো তো? অভাব অভিযোগ থাকলে কি আমরা চুরি করব? চুরির প্রশ্ন আসছে কেন? অস্বীকারই বা করবো কেন? তাহলে কি ভিক্ষার দান বলে টাকাটা গ্রহণ করতে হবে? তোমাকে কিছুই বলতে হবে না বাছা। শ্রীময়ী কণ্ঠস্বরে স্পষ্ট বিরক্তি। কাজল যদি ফিরে আসে, যা বলার আমিই বলবো। তবে জেনে রাখো, সে আর আসবে না। ওটা সে ভুল করে ফেলে যায়নি, গোপনে রেখে গেছে। একেবারে হতভম্ব হয়ে গিয়ে সীমা বলল, কেন? উনি শুধু শুধু 2জন প্রায় অপরিচিত মহিলাকে অতগুলো টাকা দান করতে যাবেন কেন? আমরাই বা সে টাকা নেব কোন অধিকারে? মুখ টিপে হেসে শ্রীময়ী বললেন, ভালোবাসার অধিকারে। ভালোবাসার অধিকার? সীমা এত বেশি অবাক হয়ে গেল যে কিছুক্ষণ কথাই কইতে পারল না। বিস্ময়ে ধাক্কা সামলে নিয়ে সীমা তিক্ত স্বরে বলল, মা, তোমার আজকের কথাবার্তা আর ব্যবহারে আমি অবাক হয়ে গেছি। অঞ্জনের অর্থ যে কাজল সেটা অনেকেই জানে, কিন্তু হঠাৎ ওকে কাজল বলে ডেকে রসিকতা করতে গেলে কেন? নাকি তুমি যে একজন বিদুষী মহিলা সেটাই ওকে বুঝিয়ে দিতে চেয়েছিলে? সদ্য পরিচিত এক ভদ্রলোকের সঙ্গে এই ধরনের রসিকতা ছ্যাবলামি ছাড়া আর কিছুই নয়। ছি ছি, তোমার কি হঠাৎ মাথা খারাপ হয়ে গেল? শ্রীময়ী মেয়ের কথায় জবাব দিলেন না, কিন্তু তার চোখ মুখে ক্রোধের ছায়া পড়ল। মায়ের নীরব ক্রোধকে সম্পূর্ণ উপেক্ষা করে সীমা আবার বলে উঠল, তুমি যে ভিতরে ভিতরে জ্যোতিষ চর্চা করছো তা তো জানতাম না। ভদ্রলোক আর আসবেন না তুমি জানলে কি করে? সীমা, শ্রীময়ীর কঠিন স্বরে বললেন, লেখাপড়া তোমার চাইতে আমি কিছু কম করিনি। ডিগ্রিটাই শিক্ষার মাপকাঠি নয়, তবু সেই ডিগ্রির হিসাবেও আমার ওজন তোমার চাইতে বেশি। তুমি বাংলায় বিএ পাশ করে মিস্টার মুখার্জির সুপারিশের জোরে চাকরিটা পেয়ে গেছো। আমি ইংলিশে এমএ হয়েও বাড়িতে বসে আছি, কারণ তোমার বাবা কোনো দিনই আমার চাকরি করাটা পছন্দ করতেন না। তবে লোকের কাছে, বিশেষ করে সদ্য পরিচিত ভদ্রলোকের কাছে বিদ্যা জাহির করার মতো তরল চিত্তের মেয়ে আমি নই। তোমরা শিক্ষার গর্ব করো, কিন্তু গুরুজনের সম্মান রেখে কথা বলতে পর্যন্ত জানো না। এই তোমাদের শিক্ষা? সীমা দেখল মায়ের মুখ রাগে লাল হয়ে উঠেছে। সে সভয়ে বলে উঠল, মা। ভয় পাওয়ার কারণ ছিল। শ্রীময়ী সহজে রাগেন না, কিন্তু একবার ক্ষেপে গেলে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করেন। একেবারে নির্জলা উপবাস ঘোষণা করে বসে থাকেন। তখন সীমাকেই কাঠ মেনে হাতে পায়ে ধরে মাকে খাওয়াতে হয়। আবার সেই রকম ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কায় সীমার মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল। মেয়ের মুখের দিকে তাকিয়ে শ্রীময়ী উদ্যত ক্রোধ দমন করলেন, সংযত স্বরে বললেন, তোমার জন্মের আগে অনেকগুলো বছর গড়িয়ে গেছে, আর সেই সময় অনেক ঘটনাও ঘটে গেছে। সেসব কথা এখনই তোমাকে জানানোর প্রয়োজন আছে বলে মনে করি না। আমার ব্যবহারে আর যদি কোনো অসঙ্গতি দেখে থাকো, তাহলে তার যুক্তিসঙ্গত কারণও আছে জানবে। এখন মাকে জ্ঞান দেওয়ার চেষ্টা না করে খাওয়ার ব্যবস্থা করে আমাকে কৃতার্থ করো। সাধারণত খাওয়ার ব্যবস্থা করেন মা। শরীর খারাপ হলে ভার পড়ে মেয়ের উপর। সীমা বুঝল আজ শরীর নয়, মেজাজ বিগড়েছে, তাই এই নির্দেশ। সে নিঃশব্দে উঠে গেল খাওয়ার ব্যবস্থা করতে। একটু পরে মাকে ডাকতে এসে সীমা থমকে দাঁড়িয়ে পড়ল। বাবার ফটোর তলায় এসে দাঁড়িয়েছেন মা। স্বামীর প্রতিকৃতির দিকে তাকিয়ে কি যেন বলছেন তিনি। কয়েকটা কথা সীমার শ্রুতিগোচর হলো।
সব যখন শেষ হয়ে গেছে বলে মনে হলো, তখনই কি আমায় পরীক্ষা করার জন্য নিয়তির এই খেলা? 20 বছর পার হলো না, মাত্র কয়েকদিনের জন্য। আর দিন 7 পরেই সীমার জন্মদিন। তবে আমি প্রতিজ্ঞা পালন করব, নিশ্চয়ই তোমার কথা রাখব। পরের কথাগুলো ভালো করে বুঝতে পারল না সীমা। নিঃশব্দে সে আবার ফিরে গেল রান্নাঘরে। খাওয়ার ব্যাপারটা এই মুহূর্তে নিতান্তই স্থূল আর অপ্রয়োজনীয় মনে হলো। চিরপরিচিত মা যেন হঠাৎ রহস্যময়ী হয়ে উঠেছেন আজ। আরও 2 টুকরো বরফ ফেলে দাও। আরে বাস! বেয়ারার অস্ফুট উক্তি অঞ্জনের কানে এলো। সে হাসি চেপে মুখ ফিরিয়ে নিল। খরিদ্দারের আদেশ পালন করার জন্য বেয়ারা পা বাড়ালো। সঙ্গে সঙ্গে অঞ্জনের পিছন থেকে একটা অপরিচিত কণ্ঠ সকৌতুকে বলে উঠল, আরে ভাই, চমকে যাচ্ছ কেন? অবশ্য চমকে যাওয়াই স্বাভাবিক। এমন দারুণ ঠান্ডা কলকাতা শহরে কয়েক বছরের মধ্যেও পড়েনি। তবে উনি বহুদিন ইউরোপের নানা জায়গায় ঘুরেছেন, তাই এই ঠান্ডা ওর গায়েই লাগছে না। ওর গ্লাসের জিনিস একটু বেশি ঠান্ডা হওয়া দরকার। চমকে উঠে পিছন ফিরে তাকালো অঞ্জন। দেখলো তার পিছনেই দাঁড়িয়ে আছে এক দীর্ঘকায় পুরুষ। লোকটির দেহে ইউরোপীয় পরিচ্ছদ, গায়ের ফর্সা রং রোদে পুড়ে তামাটে, রোমশ জোড়া ভ্রুর নিচে একজোড়া ঝকঝকে কালো চোখ, সরু গোঁফ আর মাথায় লালচে বাদামি চুলের মাঝখানে সিথি দেখে বাঙালি তো দূরের কথা, ভারতীয় বলেই মনে হয় না। চেহারা দেখে যাই মনে হোক, তার কথা শুনে তাকে খাঁটি বঙ্গ সন্তান ছাড়া আর কিছু ভাবা অসম্ভব। সীমা শ্রীময়ীর কাছে বিদায় নিয়ে অঞ্জন চলে এসেছিল চৌরঙ্গি এলাকায়। অত্যন্ত ক্লান্ত বোধ করছিল সে। মাথার ভিতরটা দপদপ করছিল। একটা রেস্তোরাঁয় ঢুকে বেয়ারাকে ঠান্ডা পানীয় পরিবেশনের ফরমাশ করল সে। বেয়ারা হুকুম তামিল করেছিল, কিন্তু ঠান্ডা পানীয়কে আরও ঠান্ডা করার জন্য বরফ দেয়নি। এই নিদারুণ ঠান্ডায় কোনো খরিদ্দার যে বরফ চাইতে পারে তা সে ভাবতেই পারেনি। তবু 2 টুকরো বরফ দেওয়ার পরেও খরিদ্দারটি যখন আরও বরফ চাইল, তখনই তার মুখ থেকে বেরিয়ে এলো অস্ফুট স্বগতোক্তি, আরে বাস! আর তখনই হলো অপরিচিত আগন্তুকের আবির্ভাব। পরবর্তী ঘটনা আগেই বলা হয়েছে, পুনরুক্তি নিষ্প্রয়োজন। অঞ্জনের বিস্ময়টুকু উপভোগ করতে করতে আগন্তুক বলল, আমি কি এখানে বসতে পারি মিস্টার চৌধুরী? লোকটির ঠোঁটের কর্নায় মৃদু হাসি। অঞ্জনে মনে হলো সেই হাসির আড়ালে লুকিয়ে আছে প্রচ্ছন্ন ব্যঙ্গ। শিষ্টাচারের নিয়ম পালন করলেও আগন্তুক অনুমতির অপেক্ষা করল না। মুখোমুখি একটা চেয়ার টেনে আসন গ্রহণ করল হাসি মুখে। মিস্টার চৌধুরী বোধহয় চমকে গেছেন। আপনি আমাকে চেনেন? চিনি বইকে, কিন্তু আমি তো আপনাকে চিনি না। স্বাভাবিক। তার মানে আমি আপনাকে চিনি না অথচ আপনি আমায় চেনেন, এটা স্বাভাবিক ব্যাপার বলতে চান? কেন নয়? বিখ্যাত ব্যক্তিদের সাধারণ মানুষ দেখলেই চিনতে পারে, কিন্তু তারা কি সাধারণ মানুষকে চেনেন? যেসব অভিনেতা বা খেলোয়াড় খ্যাতি লাভ করেছেন, সারা দেশের রাম শ্যাম যদু মধু অথবা টম ডিক হ্যারি তাদের দেখলেই চিনতে পারে, কিন্তু ওইসব বিখ্যাত ব্যক্তিরা কি তাদের ভক্তবৃন্দের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত হতে পারেন? ও, অঞ্জনের ললাট রেখাগুলো মিলিয়ে গেল। তাই বলুন, আপনি আমার খেলা দেখেছেন? তাহলে বলবো আপনার স্মৃতিশক্তি খুবই প্রখর, কারণ মাঝখানে আমি বেশ কয়েক বছর ছুটি নিয়েছিলাম। বছর 3 আগে আমার খেলা দেখেছিলেন হয়তো। আজ এত বছর বাদে পৃথিবীর এক ভূখণ্ড ছেড়ে অপর ভূখণ্ডে এসেও আপনি যে আমায় দেখা মাত্র চিনতে পেরেছেন, সেটা খুবই আশ্চর্য ব্যাপার। খেলোয়াড় যখন দেখে তার খেলা মানুষকে আকর্ষণ করছে, তখনই সে সমস্ত কষ্ট আর পরিশ্রম সার্থক মনে করে। দর্শকের স্বীকৃতি খেলোয়াড়, অভিনেতা বা শিল্পীর কাছে সবচেয়ে বড় পুরস্কার। আপনার সঙ্গে দেখা হওয়ার ফলে আমি যে কত খুশি হয়েছি সে কথা বুঝিয়ে বলতে পারবো না। কিন্তু আমার খেলা কোথায় দেখেছেন? ইউরোপের কোনো দেশে নাকি আমেরিকায়? হাসছেন। তবে কি জাপানে? সর্বত্র। বলেন কি? ঠিকই বলছি মিস্টার চৌধুরী। অঞ্জনের ললাটে আবার রেখা পড়ল। ভুল করছেন বোধহয়, আমি চৌধুরী নই, ঘোষ, অঞ্জন ঘোষ। আগন্তুক হাসল। হ্যাঁ, ওই নামেই পরিচয় ঘোষণা করা হয়েছিল বটে। আপনি কি বলতে চান? অঞ্জনের কণ্ঠস্বরে বিরক্তির আভাস বেশ স্পষ্ট। বলতে চান পদবিটা ভুয়ো, মিথ্যা? ঠাড়ে ঠোড়ে আপনি যেন সেরকম ইঙ্গিতই দেখছেন বলে মনে হচ্ছে। পদবিটা সত্যি, কিন্তু কিন্তু বলে থামলেন কেন? কিন্তু অশ্বত্থামা হত ইতি গজ। দেখুন মিস্টার, আপনি আমায় জোসেফ বলে ডাকতে পারেন, মিস্টার জোসেফ। এর আগে আপনাকে আমি কখনো দেখিনি। আপনি হয়তো বিদেশে কোথাও আমার খেলা দেখেছেন, ভালো লেগেছে তাই মনেও রেখেছেন, সেজন্য আমি খুবই আনন্দিত। কিন্তু আপনি এমন উল্টোপাল্টা কথা বলছেন যে... বাধা দিয়ে আগন্তুক বলল, আমি উল্টোপাল্টা বলছি না, সে কথা আপনি ভালো করেই জানেন।
আপনি আমায় দস্তুর মতো বিরক্ত করছেন। হাতে গ্লাসে একটা লম্বা চুমুক দিল অঞ্জন। এবার আমি উঠব। উঠবেন না মিস্টার চৌধুরী। আগন্তুকের কণ্ঠস্বর গম্ভীর। আপনার সামনে মস্ত বিপদ। আগামী রাত্রের কথাটা কি ভুলে গেছেন? চমকে উঠল অঞ্জন। সামনে ঝুঁকে পড়ে প্রায় অবরুদ্ধ স্বরে বলে উঠল, কোন বিপদের কথা বলছেন? ব্রাজিল থেকে যে বিপদ আপনি আমদানি করেছেন। আগন্তুক অঞ্জনের চোখে চোখ রাখল। আমি সেই বিপদের কথাই বলছি। কি? আরেকটু খুলে বলুন। মিস্টার জোসেফ, মনে হয় আপনি খ্রিস্টান। আপনাদের ঈশ্বরের দোহাই খুলে বলুন আপনার বক্তব্য। আমি খ্রিস্টান নই, কিন্তু ঈশ্বরের দোহাই দিলে শয়তান ক্ষমা করে না। কি বললেন? এক চোখ টিপে হাসল জোসেফ। বলছিলাম, ঈশ্বরের দোহাই দিলে শয়তান ক্ষমা করবে কি? অঞ্জন চট করে জোসেফের একটা হাত চেপে ধরল। জোসেফ হাসল। ইঙ্গিতটা তাহলে বুঝেছেন? কিন্তু অত জোরে হাত চাপবেন না। আমার কবজিটা লোহা দিয়ে তৈরি নয়, ভেঙে যেতে পারে। আমি আপনার শত্রু নই, বন্ধু। দুঃখিত, মাফ করবেন। লজ্জিত হয়ে হাত ছেড়ে দিল অঞ্জন। আপনি কিন্তু এখনো পর্যন্ত বন্ধুত্বের প্রমাণ দেননি। ক্রমাগত রহস্যের সৃষ্টি করে আমার মনে উদ্বেগ ও আশঙ্কা সৃষ্টি করছেন। রহস্যের সৃষ্টি যদি করে থাকি, সমাধানও আমিই করব। একটা কথা বলছি শুনুন। আপনার সামনে যে ভয়ঙ্কর বিপদ এগিয়ে আসছে, তার সম্পর্কে আপনি এখনো অবহিত নন। যেভাবেই হোক ব্যাপারটা আপনি জেনেছেন, তবে এটাকে আপনি যতটা বিপজ্জনক ভাবছেন, আমার কাছে ব্যাপারটা অত গুরুতর নয়। শেষ মুহূর্তে যদি গোলমাল হয়, সামলে দেওয়ার মতো শারীরিক ক্ষমতা আমার আছে জানবেন। তবে মান সম্মানের প্রশ্নটা থেকেই যায়, আর সেটাই আমার কাছে অত্যন্ত গুরুতর। মান নয়, প্রাণ নিয়েই হয়তো টানাটানি পড়তে পারে। মৃত্যু এখানে রক্তাক্ত হিংস্রতার চেহারা নেবে না, ধীরে ধীরে আপনাকে গ্রাস করবে নিঃশব্দে। মিস্টার জোসেফ, আপনার কথা আমি এতক্ষণ বুঝতে পারছিলাম, কিন্তু আবার আপনি হেয়ালি সৃষ্টি করছেন। মিস্টার চৌধুরী, জোসেফ গম্ভীর কণ্ঠে বলল, সমস্ত ব্যাপারটা আপনাকে খুলে বলতে গেলে সময় লাগবে। এই স্থানও তার উপযুক্ত নয়। তবে এইটুকু বলতে পারি, আপনার অবস্থা হয়েছে কথামালার একচক্ষু হরিণের মতো। মৃত্যু যেদিক থেকে আসছে সেদিকটা আপনি দেখতেই পাচ্ছেন না, তাই বিপদের গুরুত্বও বুঝতে পারছেন না। আপনি যে বিপদের কথা ভাবছেন, সেই বিপদে আপনার প্রাণ সংশয় হতে পারে বটে, কিন্তু সেজন্য আপনি দেহ মনে প্রস্তুত। অতএব অসম্মানিত হলেও প্রাণহানি হয়তো ঘটবে না। এই ক্ষেত্রে মৃত্যুকে হয়তো আপনি এগিয়ে যাবেন, কিন্তু বর্তমান সমস্যাকে কেন্দ্র করেই সম্পূর্ণ অন্য দিক থেকে আপনার দিকে এগিয়ে আসছে ছদ্মবেশী মৃত্যু। তার কবল থেকে আপনি উদ্ধার পাবেন কি করে? তাকে তো আপনি চেনেন না। অঞ্জন আর বিরক্তি গোপন করার চেষ্টা করল না। উত্তপ্ত স্বরে বলে উঠল, আপনি যখন ব্রাজিলের আমদানি করা বিপদের কথা বলছেন, তখন আমি আপনার কথা বুঝতে পারছি। অন্য কোনো বিপদের কথা আমি জানি না। আমি জানি। বেশ বলুন, আমি শুনছি। বলবার কিছু নেই, শুনবারও কিছু নেই, শুধু দেখার আছে। বিপদের স্বরূপ দেখার জন্য আপনার সঙ্গে আমি কোথাও যেতে রাজি নই। কোথাও যেতে হবে না, এই ঘরে বসেই আপনি সব দেখতে পাবেন, সব জানতে পারবেন। জোসেফ তার বাঁ হাতটা টেবিলের উপর মেলে দিল। উপুর করে আঙুলগুলো প্রসারিত করল অঞ্জনের চোখের সামনে। প্রাণঘাতী বিপদের চেহারাটা দেখে নিন। অসতর্ক পথিক পায়ের কাছে হঠাৎ সাপ দেখলে যেভাবে চমকে ওঠে, ঠিক সেইভাবে চমকে উঠল অঞ্জন। কে তুমি? জোসেফ হাসল। উত্তেজিত হবেন না, লোকে শুনছে। কথাটা সত্যি। অঞ্জনের উত্তেজিত তীব্র স্বর কয়েকজন খরিদ্দারের দৃষ্টি আকর্ষণ করেছে। দুজন বেয়ারাও থমকে দাঁড়িয়েছে। তাদেরও চোখ পড়েছে অঞ্জন আর জোসেফের দিকে। মুহূর্তের মধ্যে কণ্ঠস্বর সংযত করে নিল অঞ্জন। ক্ষমা করবেন, কিন্তু আপনি কে? দৈবজ্ঞ মহাপুরুষ না শয়তানের মন্ত্র শিষ্য? কে আপনি? টেবিলের পাশেই জানলা। সেই জানলা দিয়ে দূর আকাশের দিকে অঙ্গুলি নির্দেশ করল জোসেফ। মিস্টার চৌধুরী, কি দেখছেন ওখানে? কি দেখব? অন্ধকার আকাশ। আবার কি? শুধু আকাশ, শুধু অন্ধকার? আলোর ফুলকিগুলো দেখতে পাচ্ছেন না? পাচ্ছি। অন্ধকার আকাশে জ্বলছে অসংখ্য তারা। নিতান্ত স্বাভাবিক ব্যাপার। ওখানে দেখার কি আছে? নির্বোধ মানুষ শুধু তারা দেখবে। জোসেফ হাসল। পরক্ষণেই মুছে গেল হাসির রেখা তার ওষ্ঠাধর থেকে। ঝকঝকে কালো চোখ থেকে বিদায় নিল জীবনের উজ্জ্বল দীপ্তি। ম্লান স্তিমিত দৃষ্টি আকাশের দিকে সঞ্চালিত করল জোসেফ। তারপর গভীর স্বরে বলল, ওরা তারা নয়। তারা নয়? তাহলে ওগুলো কি? ওরা তারা নয়, অসংখ্য নক্ষত্রের অগ্নিময় চক্ষু মেলে মায়াবিনী রাত্রি তাকিয়ে আছে পৃথিবীর দিকে। পাহারা দিচ্ছে তার গোপন রহস্যের রত্নভাণ্ডার।
মানুষের পার্থিব চক্ষু রাত্রির অন্ধকার অঞ্চল ভেদ করে সেই অমূল্য রত্নভাণ্ডারের অস্তিত্ব আবিষ্কার করতে পারে না, কিন্তু আমি পারি। আপনি পারেন? কেমন করে? আপনি কি পৃথিবীর মানুষ নন? হ্যাঁ, আমিও পৃথিবীর মানুষ, তবে আমার কথা স্বতন্ত্র। অগণিত নক্ষত্রের আগুন জ্বালা চোখে মায়াবিনী রাত্রি যা দেখতে পায়, মাত্র দুটি চোখ দিয়ে আমিও তাই দেখতে পাই, কারণ আমি যে রাত্রির সন্তান। স্তম্ভিত অঞ্জন সম্মোহিতের মতো তাকিয়ে রইল উপবিষ্ট মানুষটির দিকে। জোসেফের মুখে পাথরের মতো ভাবলেশহীন নিষ্প্রাণ দুই চোখের উদ্যাস দৃষ্টি হারিয়ে গেছে অন্তহীন আকাশের অন্ধকারে। আচম্বিত উচ্চকণ্ঠের বৎসরা ও কোলাহলে ফিরে এলো আচ্ছন্ন চেতনা। সচমকে মুখ তুলে অঞ্জন দেখল দোকানের কাউন্টারে ভিড় জমে উঠেছে একটি বিদেশি মানুষকে ঘিরে। লোকটির চেহারা দেখলেই বোঝা যায় সে ইউরোপ কিংবা আমেরিকার আদিবাসী। উক্ত বিদেশি ও দোকানের মালিকের ক্রুদ্ধ কণ্ঠের বাদানুবাদ ভেদ করে কলহের উৎস আবিষ্কার করা সম্ভব নয় তৃতীয় ব্যক্তির পক্ষে। হঠাৎ মালিকের ইঙ্গিতে একজন বলিষ্ঠ দর্শন বেয়ারা লোকটির ঘাড়ে হাত দিয়ে সজোরে ধাক্কা মারল এবং এক ধাক্কাতেই পৌঁছে দিল দরজার কাছে। তারপরই অভাবিত কাণ্ড। রবারের বল দেখলে ছুড়লে যেভাবে ঠিকরে ফিরে আসে, ঠিক সেইভাবেই ফিরে এলো লোকটি তার আক্রমণকারীর দিকে। পরক্ষণেই চোয়ালের উপর পড়ল এক প্রচণ্ড ঘুষি এবং আক্রমণকারী বেয়ারা হলো ভূমিশয্যায় লম্বমান। হৈ হৈ, গণ্ডগোল, ধুমধুমাট। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, অঞ্জন ক্রুদ্ধস্বরে বলল। কিন্তু অতগুলো লোক মিলে একটা লোককে মারছে, এই দৃশ্য অসহ্য। সে এগিয়ে যাওয়ার উপক্রম করতেই বাধা পড়ল। তাকে ঠেলে সরিয়ে সামনে এগিয়ে দিল জোসেফ। না মিস্টার চৌধুরী, আপনি ঝামেলা করবেন না, ব্যাপারটা আমি সামলাতে পারবো। লম্বা লম্বা পা ফেলে কাউন্টারের দিকে এগিয়ে গেল জোসেফ। সেখানে তখন বিদেশি মানুষটি লড়ছে সপ্তরথী বেষ্টিত অভিমন্যুর মতো। কড়া ধরে একবার নাড়তেই দরজাটা সশব্দে খুলে গেল। তুই কেমন মেয়ে রে? ক্রুদ্ধ স্বরে বলে উঠলেন শ্রীময়ী। এই সেদিন এক কাণ্ড বাঁধিয়েছিলি, যদি কাজল এসে না পড়তো তাহলে কি হতো তা নিয়ে মাথা না ঘামিয়ে আগে ঘরে ঢুকতে দাও বলেই চট করে মায়ের পাশ কাটিয়ে শ্রীমা ঘরের মধ্যে ঢুকে পড়ল। দরজা বন্ধ করে পিছন ফিরলেন শ্রীময়ী, কিন্তু কিছু বলার আগেই মাকে জড়িয়ে ধরল সীমা। লক্ষ্মীটি মা, বকাবকি করো না, আগে আমার কথা শোনো। কি শুনবো? শ্রীময়ী শক্ত গলায় বলল। তুই বলে গেছিস 9:30টার মধ্যে নিশ্চয়ই ফিরবি, আর এখন প্রায় 11টা বাজে। আমার চিন্তা হয় না এত রাতে আবার যদি একটা দুর্ঘটনা ঘটতো? তোর সাহসকেও বলিহারি। এক গাল হেসে সীমা বলল, দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনাই ছিল না। ছাত্রীর বাবা আমাকে তার মোটরে বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে গেছেন। শ্রীময়ী মুখের কঠিন রেখাগুলো একটু নরম হলো। তুই বলে গেলি 9:30টার মধ্যে সার্কাস থেকে ফিরে আসবি, তো ছাত্রীর সঙ্গে তার মা বাবাও যাবেন শুনে আমি অনুমতি দিয়েছিলাম, কিন্তু রাত যখন 11টা তখনও তোর পাত্তা নেই। কাজেই দুশ্চিন্তা বাধা দিয়ে সীমা বলে উঠল, সেজন্য আমি দায়ী নই মা, তোমার কাজলই আমায় দেরি করিয়ে দিল। ছাড়তেই চায় না। তুমি বকাবকি করবে বলেছি মা ভীষণ রাগ করবে। হেসেই উড়ে দিল, বললো আমার কথা বললে মা কিছুই বলবেন না। তোমাকে তো চেনে না, বাইরের লোকের কাছে তুমি চমৎকার মানুষ, আর আমাকে, হ্যাঁ তোমাকে আমি দিনরাত বকাবকি করছি, দাঁতে পিসছি। শ্রীময়ী হেসে ফেললেন। নেমো খারাপ মেয়ে। তা কাজলকে তুই পেলি কোথায়? ও সার্কাস দেখতে গিয়েছিল বুঝি? এখানে আসতে বললি না কেন? বলেছি তো। সীমার হাসিমুখ গম্ভীর হলো। আমাকে অঞ্জন বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে গেল, নামতে রাজি হলো না। তবে যে বললি ছাত্রীর বাবা তার মোটর কারে করে তোকে পৌঁছে দিয়ে গেছে? ঠিকই বলেছি, ছাত্রীর বাবা মা, আমার ছাত্রী সবাই ছিল, সঙ্গে অঞ্জনও ছিল। তোমায় চমকে দেব বলে অঞ্জনের কথা আগে বলিনি। অঞ্জনের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলাম, সেদিনের ঘটনার কথাও বললাম। শুনে সবাই অবাক হয়ে গেল। সকলে মিলে গল্প করতে করতেই রাত হয়ে গেল। আমার ছাত্রী রুনু তো অঞ্জনকে ছাড়তেই চায় না, তার কাছে অঞ্জন দস্তুর মতো হিরো হয়ে গেছে। সব বুঝলাম, কিন্তু বুদ্ধি করে অঞ্জনের ঠিকানাটা নিতে পারলি না? ঠিকানা নেওয়ার দরকার নেই। সীমার কণ্ঠস্বর অস্বাভাবিক গম্ভীর। সার্কাসে গেলেই তাকে পাওয়া যাবে, তবে যাওয়ার উপায় নেই। সার্কাসে গেলেই পাওয়া যাবে? শ্রীময়ী বিস্মিত কণ্ঠে বললেন। ও কি রোজ সার্কাস দেখতে যায়? আশ্চর্য শক্ত। সঙ্গী সাথীর দরকার নেই, আমিই তাহলে তোর সঙ্গে যাব। ইম্পেরিয়াল সার্কাস তো এখন নিয়মিত চলছে। ইচ্ছে হলে তুমি যেতে পারো, আমি যাব না। কেন যাবি না কেন? আমায় যেতে বারণ করেছে। সীমার কণ্ঠ অভিমানে গাঢ় হয়ে এলো। বলেছে, তোমার ভালোর জন্যই বলছি, এখানে আর আসবে না, আমার সঙ্গে দেখা করার চেষ্টাও কখনো করবে না। আমি আর যাব না মা। যে লোক আমায় পছন্দ করে না আমি ধারে কাছে ঘেঁষি না। গুন্ডার হাত থেকে বাঁচিয়েছে, সেজন্য চিরকালই তার কাছে কৃতজ্ঞ থাকব।
কিন্তু তাই বলে আত্মসম্মান বিসর্জন দিতে রাজি নই। না রে সীমা। শ্রীময়ী সস্নেহে তাকালো মেয়ের দিকে। তোকে সে অপছন্দ করে না। বারণ করা নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। তুমি জানো না মা। সীমা উত্তেজিত হয়ে উঠল। সে বলতে নিষেধ করেছিল। আমি সাফ বলে দিয়েছি যে সে আমি পারবো না। মায়ের কাছে আমি কোনো কথা লুকাই না। ফেলে যাওয়া টাকার কথাও তাকে বলেছিলাম। উত্তরে কি বললো জানো? কি বলল? লোকটা ভারী রুক্ষ। সোজা বলে দিল, টাকার দায়িত্ব যখন মা নিয়েছেন ওটা নিয়ে আর তোমায় মাথা ঘামাতে হবে না। টাকা আমার, রেখে দিয়েছেন তোমার মা, সুতরাং তুমি এখানে নিতান্তই তৃতীয় ব্যক্তি। শ্রীময়ীর মুখে ফুটল স্নিগ্ধ হাসির রেখা। তুমি হাসছো? হাসবেই তো। আমায় অপমান করলে তোমার তো ভালোই লাগে। তা তো বটেই। শ্রীময়ী খোলাখুলি হেসে ফেললেন। আমি তোমার শত্রু কি না? তোমায় অপমান করলে আমি খুশি হব বই কি। আরও একটা ব্যাপার আমার ভালো লাগেনি। একদিনের পরিচয়, এমন কিছু ঘনিষ্ঠতা এখনো হয়নি, আমাকে দেখা হতেই তুমি সম্বোধন করলো। আমি নিতান্তই খুকি নই। অনুমতি না নিয়ে আমায় তুমি বলবে কেন? কাজল তোর চেয়ে বয়সে অনেক বড়। তুমি বলেছে বলেই বুঝি মান গেছে। তুই বা অত বড় মানুষটার নাম ধরে কথা বলছিস কেন? দাদা বলতে পারিস না? বয়ে গেছে দাদা বলতে। তোমার কাজল মানুষ হিসাবে ভালো হতে পারে, কিন্তু ভারী অভদ্র। কেন? তোর সঙ্গে অভদ্র ব্যবহার করেছে? ঠিক তা নয়। এখান থেকে বিদায় নেওয়ার আগে হঠাৎ বলল, তুমি আমার সঙ্গে আর দেখা করো না, এখানেও আর এসো না। তবে প্রথমে আমায় দেখে খুব খুশি হয়েছিল। হোটেলে নিয়ে গিয়ে সপরিবারে আমার ছাত্রীকে আর আমাকে দারুণ খাইয়ে দিল। প্রতিবাদ করেও লাভ হলো না। আমি ছাড়া সবাই অঞ্জনকে দেখে মুগ্ধ। সে তো এখন সকলের চোখে হিরো। হ্যাঁ, সেদিনের ব্যাপারটা শুনলে হিরো মনে করা আশ্চর্য নয়। শুনে নয়, তাকে দেখেই সবাই চমকে গেছে। এটা আবার বাড়াবাড়ি হয়ে গেল। অঞ্জনকে দেখে চমকে যাওয়ার কিছু নেই। অঞ্জনকে দেখে নয়, তার খেলা দেখে সবাই চমকে গেছে। তার মানে? অঞ্জন সার্কাসে ছিল বটে, তবে দেখতে নয়, দেখাতে। সে ওখানে নিয়মিত খেলা দেখায়। তাই নাকি? কিসের খেলা দেখায়? বাঘসিংহ প্রভৃতি হিংস্র জানোয়ারের খেলা। বিশেষ করে একটা কালো বাঘকে নিয়ে সে যা কীর্তি করল, ভাবাই যায় না। জন্তুটাকে দেখলেই বুকের ভেতর ছ্যাঁত করে ওঠে। কিন্তু অঞ্জন তাকে নিয়ে পোষা কুকুরের মতো খেলা করল। এটা মোটেই ভালো কথা নয়। শ্রীময়ী উদ্বিগ্ন স্বরে বলল, আমি ওকে বারণ করে দেব। আর সীমা, তুই অঞ্জনকে নাম ধরে উল্লেখ করবি না, দাদা বলবি। বয়ে গেছে দাদা বলতে। আজকালকার মেয়েগুলো যেমন অসভ্য তেমনি উদ্ধত। লেখাপড়া শিখে সব জানোয়ার হয়েছে। শ্রীময়ী কঠিন স্বরে বললেন, এবার এসো, দুটো গিলে নিয়ে আমাকে ছুটি দাও, আমার ঘুম পেয়েছে। আজকালকার মেয়ে সম্বন্ধে তার সিদ্ধান্ত ঘোষণা করে রান্নাঘরের দিকে চলে গেলেন শ্রীময়ী। সীমা বুঝল প্রতিবাদ নিষ্ফল। সে মাকে অনুসরণ করল নিঃশব্দে। মা, তোমার এক সাহেব ডাকতিছে। সাহেব? সে কি রে? হ্যাঁ গো মা, যাও না দেখে এসো, কী সব কইছে আমি বুঝতে পারি। মালতীর মায়ের মুখে হঠাৎ এক সাহেবের আগমন সংবাদ শুনে শ্রীময়ী অবাক হয়ে গেলেন। এখানে মালতীর মা নামক আধাবয়সী দাসীটির একটু পরিচয় দেওয়া দরকার। মালতীর মা ঠিকা কাজ করে বিভিন্ন গৃহস্থের বাড়িতে। শ্রীময়ীর বাড়িতেও কাজ করে সে। সকাল সন্ধে এসে শ্রীময়ীর সংসারে যাবতীয় কাজকর্মে করে দেয় সে। দুপুরে বা রাত্রে থাকে না। মালতী নামে কন্যাটির কথা আর অনেকের মতো শ্রীময়ীও শুয়েছেন, কিন্তু সচক্ষে তাকে দেখার সৌভাগ্য তার হয়নি। শুধু তিনি নন, কোনোদিন কেউ মালতীর মায়ের মেয়েটিকে চাক্ষুষ প্রত্যক্ষ করেছে বলে শোনা যায় না। মেয়েটি নাকি তার মাসির বাড়িতে থাকে। তবে মেয়েটিকে না দেখলেই কন্যার নামেই বিখ্যাত হয়ে গেছে মালতীর মা। অনেকের ধারণা মালতী নামে কোনো মেয়ের অস্তিত্বই নেই। মেয়ের অসুখের নাম করে সময়ে অসময়ে টাকা চাওয়ার জন্য আর কাজ কামাই করার ছুতো হিসেবেই ওই মেয়েটিকে সৃষ্টি করেছে মালতীর মা। শ্রীময়ীর সঙ্গে সেদিন সন্ধ্যার পর সুখ দুঃখের কথা কইতে কইতে মালতীর মা ভাবছিল, মেয়ের অসুখের নাম করে একসময় 10টা টাকা চাইবে। মেয়ের অসুখের কথা শুনেও 10টা টাকা দেবেন না, এমন কঠিন হৃদয় মহিলা নন শ্রীময়ী। কিন্তু সম্প্রতি তিনি মালতীর অস্তিত্ব সম্পর্কে সন্দিহান হয়ে উঠেছেন বলে মনে হয়। পরপর কামাই করার জন্য বিরক্তিও প্রকাশ করেছেন বহুদিন। অতএব টাকাটা পাওয়া যাবে কি না সে বিষয়ে মালতীর মায়ের সন্দেহ ছিল যথেষ্ট। তবু কথা বলতে বলতে মনিবের মন বুঝে 10টা টাকার কথা পারবে বলে স্থির করেছিল মালতীর মা। হঠাৎ দরজার কড়ার শব্দ নড়ে উঠতেই সে দরজা খুলতে ছুটল। ফিরে এসে সে যা বলল তা আগেই বলা হয়েছে, পুনরুক্তি নিষ্প্রয়োজন। শ্রীময়ী এবার নিজেই অগ্রসর হলেন। শর্ট প্যান্ট আজকাল সবাই পরে, তাদের সাহেব বলে ঘোষণা করে না মালতীর মা। বলে একজন বাবু ডাকতিছে, নয়তো বলে প্যান্টেলুন পরা বাবু বা ছেলে। হঠাৎ তার মুখে সাহেব শুনে একটু অবাকই হয়েছিলেন শ্রীময়ী। অপরিচিত আগন্তুককে ভিতরে বসতে বলেনি মালতীর মা, সে বাইরে অপেক্ষা করছিল। দরজা খুলে আবছা আলো আধারির মধ্যে লোকটিকে দেখলেন শ্রীময়ী।
লম্বা চেহারা, পরনে নিখুঁত ইউরোপীয় পরিচ্ছদ, টুপির তলায় মুখের উপরিভাগ ছায়ার অন্ধকারে প্রায় অদৃশ্য। শুধু ধারালো নাক আর সরু গোফের নিচে একটা ক্ষীণ হাসির আভাস চোখে পড়ে। শ্রীময়ী কোনো প্রশ্ন করার আগেই নত হয়ে অভিবাদন জানালো আগন্তুক। আমি নিশ্চয়ই মিসেস চৌধুরীর সঙ্গে কথা বলছি। লোকটি গায়ের রং আর চেহারা দেখে তাকে বাঙালি বলে মনে হয় না, কিন্তু তার বাংলা কথা উচ্চারণে বিন্দুমাত্র জড়তা নেই। বিস্ময় চাপা দিয়ে শ্রীময়ী বললেন, হ্যাঁ, আমি মিসেস চৌধুরী। আমার কাছে আপনার কি দরকার? আপনাকে কোনোদিন দেখেছি বলে মনে হচ্ছে না। আগন্তুকের ওষ্ঠাধরে হাসির রেখা বিস্তৃত হলো। না, আমরা কেউ কাউকে আগে দেখিনি। একটু ইতস্তত করে শ্রীময়ী বললেন, আপনি ভিতরে আসুন। প্রয়োজন নেই, আগন্তুক বলল। আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত, কথাটা বলেই চলে যাব। জিজ্ঞাসু দৃষ্টিতে চাইলেন শ্রীময়ী। একটা অনুরোধ করছি। আগন্তুক একটু থামল। বোধহয় বক্তব্য বিষয়ে মনে মনে গুছিয়ে নেওয়ার চেষ্টা করল। আপনি কাজল চৌধুরীর সঙ্গে কোনোদিন দেখা করবার চেষ্টা করবেন না। সে এখানে এলেও তাকে এড়িয়ে যাবেন। তার সঙ্গে সম্পর্ক রাখলে আপনার ক্ষতি হতে পারে। শ্রীময়ী চমকে উঠলেন। তার কান এবং মাথার ভিতর দিয়ে রক্ত চলাচল করতে লাগলো দ্রুত বেগে। অপরিসীম বিস্ময় ও ক্রোধ সংবরণ করতে একটু সময় নিলেন তিনি। তারপর অনুচ্চ কঠিন স্বরে বললেন, আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনি কথা বলছেন কেন? দেখুন মিস্টার জোসেফ, আপনি আমায় জোসেফ নামেই সম্বোধন করতে পারেন। মিস্টার জোসেফ, আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে আছি। সম্পূর্ণ অপরিচিত এক মহিলার ব্যক্তিগত ব্যাপারে আপনি কথা বলছেন কোন অধিকারে? আমি কার সঙ্গে সম্পর্ক রাখবো আর না রাখবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আপনার ব্যক্তিগত ব্যাপার যদি আমার ব্যক্তিগত স্বার্থে আঘাত করে, তখন বাধ্য হয়েই আমার আপনার ব্যাপারেও নাক গলাতে হবে। আমি আপনাকে অনুরোধ করছি, কাজল চৌধুরীর সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। কারণটা কি? একটা তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো জোসেফের পিছন থেকে। কাজল চৌধুরী মানুষটা কি খুব খারাপ? খুনে গুন্ডা বা ডাকাত গোছের কিছু? সচমকে পিছন ফিরেই দরজা ছেড়ে সরে দাঁড়ালো আগন্তুক। বিনীত হাস্যে অভিবাদন জানিয়ে নবাগতাকে বলল, আসুন সীমাদেবী, ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে গেল। ঘরে ঢুকতে ঢুকতে বিস্মিত কণ্ঠে সীমা বলল, আপনি দেখছি আমায় চেনেন। আমি কিন্তু আপনাকে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। ঠিকই বলেছেন সীমাদেবী, আমাকে আপনি কখনো দেখেননি। তাহলে আপনি আমায় চিনলেন কেমন করে? কে আপনি? মায়ের মতোই আপনিও অঞ্জনকেই কাজল বলে বলছিলেন বোধ হয়। উপরন্তু তার ঘোষ পদবিটাও বদলে চৌধুরী বানিয়ে দিয়েছেন। ব্যাপারটা কি বলুন তো? ব্যাপারটা বেশ জটিল। মেয়ের কথায় উত্তর দিলেন শ্রীময়ী। উনি মানে মিস্টার জোসেফ আমাদের শুভার্থী। আমাদের মঙ্গলের জন্যই উনি কাজলের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে নিষেধ করছেন। পর্দারও একটা সীমা থাকা উচিত। সীমার মুখ চোখ লাল হয়ে উঠল। মিস্টার জোসেফ, আপনার অযাচিত উপদেশের জন্য ধন্যবাদ, কিন্তু আমাদের পক্ষে আপনার মূল্যবান উপদেশ শিরোধার্য করা সম্ভব নয়। বলার সঙ্গে সঙ্গে মুখের উপর দরজা বন্ধ করে দিতে চেয়েছিল সীমা, পারল না। জোসেফের একটা হাত দরজা চেপে ধরেছে। আমি চলেই আছি। আমার কথাটা শুনলে ভালো করতেন। কাজল চৌধুরী মানুষটা ভালো কি মন্দ সেটা প্রশ্ন নয়, তার সাহচর্য আপনাদের পক্ষে মঙ্গলজনক নয়, এই কথাটা মনে রাখবেন। দরজা ছেড়ে রাস্তায় নামলো জোসেফ। তারপর দ্রুত পদক্ষেপে অন্তর্ধান করল। দরজা বন্ধ করে উত্তেজিত স্বরে সীমা বলল, মা, এই লোকটা কে বলো তো? জানি না, শ্রীময়ী চিন্তিতভাবে বলল। লোকটা যে ভালো নয় তা বুঝতে পারছি। নাম শুনে মনে হয় অ্যাংলো ইন্ডিয়ান। তাও পুরো নামটা বলল না। কাজলের সঙ্গে ওর কি সম্পর্ক জানি না, তবে আমাদের সঙ্গে কাজল মেলামেশা করে এটা ওর পছন্দ নয়। আমাদের তো একরকম শাসিয়েই গেল। তাই তো দেখছি। সীমার মুখেও চিন্তা ছায়া। পাড়ার ছেলেরা আমায় চেনে, কারোর সঙ্গে আমাদের অসদ্ভাব নেই। চট করে এই বাড়িতে কেউ হামলা করতে পারবে বলে মনে হয় না। কিন্তু কাজলের অর্থাৎ অঞ্জনের সঙ্গে আমাদের সম্পর্ক থাকলে এই লোকটার কি ক্ষতি? সমস্ত ব্যাপারটাই কেমন যেন অদ্ভুত আর জটিল মনে হচ্ছে। একটু থেমে সীমা আবার বলল, এই জোসেফ লোকটিও অঞ্জনকে কাজল বলে উল্লেখ করছিল। তুমিও ওকে কাজল নামে ডাকছো। কারণ হিসাবে বলছিলে অঞ্জন মানেই কাজল, অর্থাৎ এটা ঠাট্টা। তা ওই লোকটাও কি তোমার সঙ্গে গলা মিলিয়ে ঠাট্টা করছিল? শ্রীময়ী মেয়ের কথার জবাব দিলেন না। নিরুত্তরে বাইরের ঘর ছেড়ে ভেতরের দিকে চলে গেলেন। মালতীর মা দরকারি কথাটা বলার সুযোগ পাচ্ছিল না। সাহেব আর মায়ের সাক্ষাৎকারের ফল যে খুব সন্তোষজনক হয়নি সেটা সে বুঝেছিল। দিদিমণির আবির্ভাব এবং দুই পক্ষের কথোপকথন শুনে ব্যাপারটা বুঝতে না পারলেও পরিবেশের উত্তপ্ত আবহাওয়া সে অনুভব করতে পেরেছিল। শ্রীময়ীকে ভিতরে ঘরে এসে বসতে দেখে সে এগিয়ে এলো,
কিন্তু কপাল ঠুকে টাকার কথাটা বলার আগেই ঘরে ঢুকলো সীমা। ওই লোকটা অঞ্জন ঘোষকে শুধু কাজল বললে উল্লেখ করে গেল এবং তাতেই ক্ষান্ত হয়নি, পদবিটাও বদলে দিয়ে বলছিল কাজল চৌধুরী। এটা কেমন ব্যাপার হলো মা? তুমিও তো প্রতিবাদ করলে না। তুই আমার আগেই লোকটাকে অনধিকার চর্চা করতে বারণ করেছিলাম। শ্রীময়ীর কণ্ঠস্বর শান্ত। পদবি না নাম নিয়ে ওর সঙ্গে আলোচনা সম্পূর্ণ অনাবশ্যক। মালতীর মা প্রমাদ গুনল। সে বুঝতে পেরেছিল এখন টাকার কথা বলে লাভ হবে না। এমন সময় আবার দরজায় কড়া নড়তেই সে ছুটে গেল সেই দিকে। একটু পরে ফিরে এসে বলল, মা, তোমায় একটি ছেলে ডাকতিছে। শ্রীময়ী আর সীমা পরস্পরের মুখের দিকে চাইলেন। সীমা বলে উঠল, আজ দেখছি ঘন ঘন অতিথির আবির্ভাব করছে। শ্রীময়ী হেসে বললেন, আগের বারে সাহেব এসেছিল, এবার বাবু নয়, লোক নয়, ছেলে। দেখে আসি ছেলেটা কেমন। ছেলেটা খুব খারাপ। বলতে বলতে যে ব্যক্তি ঘরের মধ্যে পা বাড়ালো তাকে দেখে চমকে উঠল মা আর মেয়ে। আপনি? অস্ফুট উক্তি বেরিয়ে এলো সীমার গলা থেকে। হ্যাঁ আমি। অঞ্জন হাসল। তোমরা বেশ চমকে গেছো দেখছি। চমকাবে না? শ্রীময়ী হাসলেন। বলা নেই কওয়া নেই বাইরে রুট করলো, অন্দরমহলে ঢুকে গেল। মেয়ে বোধহয় খেপে গেছে। ভ্রু কুচকে মায়ের দিকে তাকালো সীমা। না বলে অন্দরমহলে অঞ্জনের পদক্ষেপ সে পছন্দ করেনি, কিন্তু মুখের উপর সে কথা শুনিয়ে দেওয়া এ তো দস্তুর মতো অপমানকর। এইভাবে অন্দরমহলে আসা যে অন্যায় সে কথা অন্যভাবে বুঝিয়ে দেওয়ার ভদ্র উপায়টাও কি শ্রীময়ের মতো শিক্ষিত মহিলাকে বলে দিতে হবে? সীমা অবাক হয়ে দেখল মায়ের মুখে একটা হাসির রেখাও কি দিচ্ছে। অঞ্জনের মুখের দিকে তাকালো সে। না, সেখানেও তো অপমানিত মানুষের ক্রোধ বা বিরক্তির আভাস দেখা যাচ্ছে না, বরং তার ওষ্ঠাধরের উপর খেলা করছে একটা তরল হাসির রেখা। সীমাটা বেশ চটে গেছে, বুঝতে পারছি। এসে এসেই বলল অঞ্জন। ওকে দোষ দেওয়া যায় না। বাইরে রুট করলো না বলে কয়ে অন্দরমহলে এলে একজন ভদ্রমহিলার নিশ্চয়ই রাগ করার অধিকার আছে। আছেই তো, শ্রীময়ী সহাস্যে বললেন। তারপর ভদ্রমহিলাটি আবার দস্তুর মতো বিদুষী, নিজে উপার্জন করেন, আবার মাকেও ভরণ পোষণ করছেন। মা? মেয়ের ক্রুদ্ধ কণ্ঠ আর জ্বলন্ত দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে শ্রীময়ী আবার বললেন, যে মহিলাটি সংসারে যাবতীয় দুর্বহ ভার স্কন্ধে বহন করছেন এবং যিনি দস্তুর মতো বিদেশী বলে পরিগণিত, তার শয়নকক্ষে অনুমতি না নিয়ে প্রবেশ করা গর্হিত অপরাধ। অপরাধী শুধু এখানেই ক্ষান্ত হয়নি, উক্ত মহিলাকে তুমি বলে সম্বোধন করার জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করেনি সে। এখন বলো কাজল, এই অপমানের প্রতিকার করা কি উচিত নয়? অবশ্যই উচিত। অঞ্জন এখন দস্তুর মতো গম্ভীর। প্রতিশোধ হিসাবে সীমার উচিত আমাকে তুমি বলা, তাই নয় মা? নিশ্চয়ই। সীমার দিকে তাকালেন শ্রীময়ী। তবে অঞ্জন না বলে দাদা বলে সম্বোধন করলেই মেয়েকে আমি তুমি বলার অধিকার দিতে পারি। সে কি, সীমা কি আমার নাম ধরে উল্লেখ করে নাকি? সামনে তো অঞ্জনবাবু বলে, আড়ালে সোজাসুজি অঞ্জন বলে। আমি অবশ্য নিষেধ করেছি, এসব অসভ্যতা আমার সহ্য হয় না। কি আর বলবো কাজল, আজকালকার মেয়েগুলো যেমন অসভ্য তেমনি উদ্ধত। ঠিক কথা। অঞ্জন তৎক্ষণাৎ শ্রীময়ীর সঙ্গে একমত। তবে হাল ছাড়লে চলবে না, অন্তত এই মেয়েটাকে মানুষ করতে হবে। আমি তো পারলাম না। শ্রীময়ী হাসলেন। এখন দেখ তুই যদি পারিস। তুই? সীমার ললাটে কয়েকটা রেখা পড়ল। না, মা বড্ড বেশি বাড়াবাড়ি করছে। এতটা গায়ে পড়া ভাব ভালো লাগে না সীমার। তার ভালো না লাগলে কি হবে? অপর দুজন পরমানন্দে আলাপ চালাতে লাগলো। আমিও কি পারবো? তবে চেষ্টা করতে হবে। একটাই যখন মেয়ে তোমার, আর তোর কেউ নয়। আমার সঙ্গেও একটা সম্পর্ক আছে বই কি, কিন্তু তোমার বিদেশি কন্যা তো আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় বলে মনে হচ্ছে না। ওর ইচ্ছায় কিছু আসে যায় না, যা খুশি তাই, আর করতে দেওয়া হবে না ওকে। আপাতত চাকরিটা ওকে ছাড়তে হবে। নিজে উপার্জন করলেই মেয়েরা অতিরিক্ত স্বাধীনচেতা হয়ে পড়ে। তুমি কি বলো মা? আমি আবার কি বলবো? তুই যদি ভালো মনে করিস ও চাকরি ছাড়বে। অসহ্য। সীমা প্রায় চেঁচিয়ে উঠল। চাকরি ছাড়লে আমরা খাবো কি? আপনার ওই 1200 টাকা দিয়ে সারা জীবন চলবে নাকি? পাগল, তা কখনো চলে? অঞ্জন হাসল। যা দরকার হয় আমিই দেব। কি বলো মা? তুই যদি চালাতে পারিস তাহলে ও চাকরি করবে কেন? শ্রীময়ী বললেন। মা, এটা বড় বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? সীমা ক্রোধ গোপন করার চেষ্টা করল না। অঞ্জনবাবু আমাকে গুন্ডার খপ্পর থেকে বাঁচিয়েছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। মেয়েকে বাঁচিয়েছে মা হিসাবে তোমারও তাকে নিশ্চয়ই ভালো লাগতে পারে, কিন্তু তার টাকায় আমাদের খাওয়া পড়া চলবে এ কথা ভাবছো কি করে? আমাদের কি মর্যাদাবোধ বলে কিছু নেই? তোমার কাছে এমন অদ্ভুত ব্যবহার আমি আশা করিনি। শ্রীময়ী মুখ টিপে হাসলেন। এতদিন আমার সঙ্গে রয়েছিস, আমাকে চিনলি না? আমার মর্যাদাবোধ নেই এ কথা তুই ভাবতে পারলি সীমা? সেটাই তো অদ্ভুত লাগছে।
কিছু করবেন না অঞ্জনবাবু। আমি আবার অঞ্জনবাবু কেন? ধমকে উঠল অঞ্জন। দাদা বলতে বুঝি মুখে আটকায়? হ্যাঁ আটকায়, সীমা ক্রুদ্ধস্বরে বলল। আমি দুদিনের পরিচয়ে দাদা কাকা এসব বলতে পারি না, এমন গায়ে পড়া ভাবও আমি পছন্দ করি না। কথাটা বলেই থেমে গেল সীমা। তার ব্যবহার বড় বেশি রূঢ় হয়ে গেছে, এমনকি ভদ্রতার সীমা ছাড়িয়ে গেছে বললেও ভুল হয় না। ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে কিছু বলার জন্য অঞ্জনের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল সীমা। কি আশ্চর্য, অঞ্জন হাসছে। লোকটা কি মান অপমান বোধ নেই? সত্যিই হাসছিল অঞ্জন। তোমার মেয়েটা খুব অসভ্য হয়ে গেছে মা, ওকে শক্ত হাতে শাসন করা দরকার। শ্রীময়ীকে হাসতে দেখে আবার সীমার মাথা গরম হয়ে উঠল। বা আমাকে নিয়ে এভাবে কথা বললে আমি সহ্য করব না। অঞ্জনবাবুকে যদি এভাবে প্রশ্রয় দাও তাহলে জোসেফ কি অপরাধ করলো? অঞ্জনের বিস্মিত চমক লক্ষ্য করল না সীমা। ক্রোধ উদ্গীরণ করলো মায়ের দিকে তাকিয়ে। জোসেফ কেন অঞ্জনবাবুর সঙ্গে তোমার সম্পর্ক রাখতে নিষেধ করেছে জানি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই ভদ্রলোকের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে রাজি নই। সীমা, মায়ের কঠিন স্বরে সীমার চেতনা ফিরে এলো। তার পক্ষেও দারুণ অভদ্রতা হয়ে গেছে। তাড়াতাড়ি নিজেকে সংশোধন করে সে বলে উঠল, মানে আমি কোনো সম্পর্কের বাঁধনে আসতে চাই না, একথা আগেই বলেছি। অর্থাৎ দাদা টাদা বলতে পারবো না। একজন ভদ্রলোকের সঙ্গে মহিলা হিসাবে একটা ভদ্র সম্পর্ক নিশ্চয়ই। সীমার বক্তব্য শেষ হলো না। অসহিষ্ণুভাবে বাধা দিল অঞ্জন। জোসেফ এখানে এসেছিল নাকি? কেন এসেছিল? অঞ্জনের উত্তেজিত কণ্ঠস্বরে কি ছিল বলা যায় না। সীমার সর্বাঙ্গ দিয়ে ছুটে গেল আতঙ্কের শিহরণ। সীমার কথার উত্তরে প্রশ্ন করলেও অঞ্জনের দৃষ্টি রয়েছে শ্রীময়ীর দিকে। কেন এসেছিল জোসেফ? শ্রীময়ী স্থির দৃষ্টিতে তাকালো অঞ্জনের দিকে। তোমাদের সঙ্গে আমাদের সংস্রব রাখতে নিষেধ করেছে জোসেফ, সেই জন্যই এসেছিল সে। বলেছে মা। সকলেই চমকে উঠল। দরজায় এসে দাঁড়িয়েছে মালতীর মা। আমি এবার যাবো মা? হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে। শ্রীময়ী ব্যস্ত হয়ে বললেন, চলো দরজাটা বন্ধ করে দিয়ে আসি। মা, মালতীর মা এখন মরিয়া, কপাল ঠুকে বলে ফেলল, 10টা টাকার খুব দরকার ছিল আমার মালতী। বাধা দিয়ে শ্রীময়ী বললেন, তোমার মেয়ে মালতী অসুখ তো, সে তো 12 মাসই লেগে আছে। আমি এখন কিছু। ঠিক আছে, অসহিষ্ণু স্বরে অঞ্জন বলে উঠল, 10 টাকা আমি দিয়ে আছি, এই নাও। পকেট থেকে একটা 10 টাকার নোট মালতীর মায়ের দিকে বাড়িয়ে দিল সে। মালতীর মা কুণ্ঠিত দৃষ্টিতে শ্রীময়ীর দিকে তাকাতেই তাড়া দিয়ে উঠল অঞ্জন, মায়ের দিকে তাকাতে হবে না, আমি দিচ্ছি, নিয়ে যাও। চলো দরজাটা বন্ধ করতে হবে। হা করে তাকিয়ে থেকো না, অনেক কাজ আছে আমার। ঘর থেকে বেরিয়ে গেল দুজনেই। খিল তোলার আওয়াজ শোনা গেল। ফিরে এলো অঞ্জন। সঙ্গে সঙ্গে রুষ্ট কণ্ঠে বলে উঠল সীমা, আমার এসব ব্যাপার ভালো লাগছে না। 10 টাকা আমিও দিতে পারতাম, মালতীর মাকে প্রশ্রয় দেওয়া উচিত নয় বলেই দিইনি। আপনি রাগ করবেন না অঞ্জনবাবু, শুধু মায়ের মত নিলেই চলবে না। এই সংসারে আমারও একটা মতামত আছে জানবেন। জানি, ভদ্র সমাজের রীতিনীতি আমারও জানা আছে। অঞ্জনের কণ্ঠে পরিহাসের লেশমাত্র নেই। দরকারি কথার মধ্যে তোমাদের ঝি বাধা সৃষ্টি করছিল বটে, তাই ওকে তাড়াতাড়ি সরিয়ে দিলাম। এতে রাগ করার কিছু নেই। তুমি না জানলেও তোমার মা জানেন আমার কাছ থেকে কিছু নিলে তোমাদের অমর্যাদা হয় না। কারণটা জানলে তোমারও আমার কাছ থেকে নিতে কিছু বাঁধবে না। সীমা দৃঢ়স্বরে বলল, সেই কারণটাই তাহলে আগে জানতে চাই। নিশ্চয়ই জানবে, তবে একটা কথা সর্বাগ্রে জেনে রাখা দরকার। অঞ্জনের কণ্ঠস্বর ভয়ানক গম্ভীর। তোমাদের শিয়রের সমন। গল্পের পরবর্তী এবং শেষ অংশ পরের পর্বে প্রকাশিত হতে চলেছে।